গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকে এবার ছোট গপ্প। ওয়েলকাম টু GMT শর্টস। আজকের গপ্প রবি ঠাকুরের লেখা শাস্তি। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই সকালে যখন দা হাতে নিয়ে জন খাটতে বেরোলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বিস্তর বকাবকি চেঁচামেচি চলছে। কথা শুনতে হবে নাকি আমাকে সব সময়? কথা বলবি না বলে দিচ্ছি। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্য কলরবের মতো এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যেস হয়ে গেছে। এই চিৎকার শোনামাত্র লোকেরা নিজেরাই বলতে থাকে, ওই দেখো বেঁধে গিয়েছে, রোজকার ঝামেলা। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনই ঘটেছে। আজও সেই নিয়মের কোনো রকম ব্যতিক্রম হয়নি। সকালে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞাসা করে না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়ে যায়, তখন তার কারণ নির্ণয়ের জন্য কারো কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের থেকে দুই স্বামীকে বেশি স্পর্শ করত, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটাকে তারা কোনো রকম অসুবিধের মধ্যে ফেলত না। তারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলেছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড় ছড় খড় খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা নিয়মের মধ্যেই ধরে নিয়েছে। বরং ঘরে যেদিন কোনো শব্দ থাকে না, সমস্তটা থমথম ছমছম করে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা হতো। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যের আগে দুই ভাই যখন জন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে এলো, তখন দেখল চারিদিক নিস্তব্ধ। বাইরেও অত্যন্ত গুমট। বেলা 2 প্রহরের সময় বেশ এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখনো চারদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে, ভেজা তরুলতা থেকে ঘন গন্ধ চারিদিকে একটি নিশ্চল প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনের ডোবা থেকে ব্যাঙ ডাকছে এবং ঝিঝি পোকার ডাকে সন্ধ্যের নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। কাছেই বর্ষার পদ্মা মেঘের ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করে চলেছে। শস্য ক্ষেতের অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে 2-4টে আম কাঁঠাল গাছের শিকড় বেরিয়েছে, সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে ধান পেকেছে। বর্ষায় চর ভেসে যাবার আগেই ধান কেটে নেওয়ার জন্য দেশের লোক কেউ বা নিজের খেতে, কেউ বা পাট কাটতে নিযুক্ত হয়েছে। কেবল কাছারি থেকে পেয়াদা এসে এই দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেছে। কাছারি ঘরের চাল ভেদ করে জায়গায় জায়গায় জল পড়ছিল, তাই সারিয়ে দিতে এবং গোটা কতক ঝাঁপ তৈরি করতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি পর্যন্ত আসতে পারেনি, কাছারিতেই সামান্য জলপান হয়েছে। মাঝে মধ্যে বৃষ্টিতেও ভিজতে হয়েছে। সেই তুলনায় উচিত মতো পাওনা মজুরি পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনতে হয়েছে, সে তাদের পাওনার অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধেবেলায় বাড়ি ফিরে এলে দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে রয়েছে। আজকের এই মেঘলা দিনের মতো সেও দুপুরে প্রচুর কান্নাকাটি করে বিকেলের দিকে ক্ষান্ত দিয়ে অত্যন্ত গুমোট হয়ে রয়েছে।
আর ওদিকে বড় যা রাধা মুখ হাঁড়ি করে বসেছিল। তার 1.5 বছরের ছোট ছেলেটি কাঁদছে। দুঃখীরাম বলল, এই বাদ দে। এই শুনে বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠে বলে উঠল, বাপ কোথায় যে বাদ দেব? তুই কি চাল দেখেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারাদিনের শ্রান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে খিদের জ্বালায় গৃহিণীর রুক্ষ কথায়, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষে দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হয়ে উঠল। বাঘের মতো গর্জন করে বলে উঠল, কি বললি? বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছুই না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা নিমেষের মধ্যে তার ছোট জায়ের কোলের মধ্যে পড়ে গেল এবং মারা গেল। চন্দরা চিৎকার করে উঠল, ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল গরু নিয়ে গ্রামে ফিরে আসছে। ওপারের চরে যারা ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরে 2-4 আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সকলে নিজের ঘরে ফিরছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তাঁর প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি, আজ কিছুটা শোধ করবে বলে দিয়েছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরেছে ভেবে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বেরোলেন রামলোচন খুড়ো। কুলিদের বাড়িতে ঢুকে তার গা ছমছম করে উঠল। দেখলেন এখনো ঘরে প্রদীপ জ্বালানো হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। থেকে থেকে দাওয়ার এক কোণ থেকে একটা অস্ফুট কান্না শোনা যাচ্ছে এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে ততই ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী? দুঃখী এতক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে নেমে চক্রবর্তীর কাছে এলো। চক্রবর্তী মশাই, চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, ওরা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সমস্ত দিনই চিৎকার শুনেছি। এতক্ষণ ছিদাম কর্তব্য কিছুই ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় আসছিল। আপাতত ঠিক করেছিল রাত্রি কিছুটা বেশি হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবেন এসে ভাবেও নি। ফস করে কোনো উত্তর জোগাল না। হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হতে হতে বললেন, কিন্তু সেই জন্য দুঃখী কাঁদে কেন রে? হ্যাঁ? ছিদাম দেখল আর রক্ষে নেই। হঠাৎ বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে চক্রবর্তী মশাই। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাবে। মিথ্যে যে তার থেকেও বেশি ভীষণ হতে পারে সে ব্যাপারে তার জ্ঞান হলো না। রামলোচনের প্রশ্ন শুনে তার মাথায় তক্ষুনি একটা উত্তর এলো এবং তক্ষুনি সে বলেও ফেলল।
রামলোচন চমকে উঠে বললেন, হ্যাঁ, বলিস কি? মরেনি তো? ও হ্যাঁ, মরে গিয়েছে। রাম 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 রাম, সন্ধ্যেবেলায় এ কি বিপদে পড়লাম বাবা। ছিদাম চক্রবর্তীর পা জড়িয়ে ধরল। আদালতে সাক্ষ্য দিতে দিতে তো প্রাণ বেরিয়ে যাবে। ওরে আমার পাটা ছাড়। চক্রবর্তী পালাবার পথ পেলেন না। ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না। ওরে এখন আমার বউকে বাঁচাবার কি উপায়, কি উপায় করি দা ঠাকুর? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, একটাই উপায় আছে। তো তুই এখনই থানায় গিয়ে বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল, ও ভাত প্রস্তুত ছিল না বলে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি নিশ্চিত এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে এলো। ও দা ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হয়ে গেলে আর তো ভাই পাবো না গো। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এসব কথা ভাবেনি। তাড়াতাড়িতে একটা কাজ করে ফেলেছে। এখন মন নিজের পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন। তবে যেমন ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষে করা অসম্ভব বলে রামলোচন চলে গেলেন এবং দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় একটি দা বসিয়ে দিয়েছে। গ্রামের মধ্যে তখনই হু হু শব্দে পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধ সকলেই বিষম উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ কেটে ফেলেছে সেই পথেই চলতে হবে। সে চক্রবর্তীর কাছে এক কথা বলেছে, সেই কথা গাঁ শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার অন্য কিছু প্রকাশ হয়ে পড়লে কি জানি কি থেকে কি হয়ে যাবে, সে নিজেই কিছু ভেবে পেল না। ভাবল কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সাথে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজের কাঁধে নেবার জন্য অনুরোধ করল। শুনে সে তো একেবারে বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বস্ত করে বলল, যা বলছি তাই কর, তোর তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকিয়ে এলো, মুখ হয়ে গেল পাংশুবর্ণ। চন্দরার মুখখানি হৃষ্টপুষ্ট গোলগাল, শরীরটি আঁটো-সাঁটো, সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলতে ফিরতে নড়তে চড়তে দেহের কোথাও যেন কিচ্ছু বাধে না। পৃথিবীর সকল বিষয়েই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কলসি নিয়ে ঘাটে যেতে আসতে 2 আঙুল দিয়ে ঘোমটা ঈষৎ ফাঁক করে উজ্জ্বল চঞ্চল চোখে পথের মধ্যে যা যা দেখার জিনিস সমস্তই দেখে নেয়। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নেই, অথচ কোনো কালে যেন সে ফাঁকা সময়টি পেয়ে উঠত না। ছোট যা তাকে মাঝে মাঝে মৃদু স্বরে 2-1টা তীক্ষ্ণ মন্তব্য করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে বকে সারা হতো এবং পাড়া শুদ্ধ সবাইকে অস্থির করে তুলত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য মিল ছিল। দুঃখীরাম মানুষটা কিছুটা দোহারা চেহারার, হাড়গুলো খুব চওড়া, ভোঁতা নাক, 2 চোখ যেন এই সংসারকে ভালো করে বুঝতে পারে না, অথচ কোনো প্রশ্নও করতে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ অচল নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে। কোথাও বাহুল্য নেই এবং কোথাও যেন কিছু টোল খায়নি।
প্রত্যেক অঙ্গ যেন নৈপুণ্যের সাথে মিশে গিয়ে এক সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উঁচু পাড় থেকে লাফিয়ে পড়ুক, লগি দিয়ে নৌকা ঠেলুক, বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সব কাজেই তার একটা পরিমিত পারিপাট্য প্রকাশ পেত। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে যত্নে আঁচড়ে তুলে কাঁধে এনে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় বেশ একটা যত্ন আছে। গ্রামের অন্য বধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাদের চোখে নিজেকে মনোরম করে তোলার ইচ্ছে তার যথেষ্টই ছিল, তবু ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসত। উভয় ঝগড়া হতো, ভাবও হতো, কিন্তু কেউ কাউকে পরাস্ত করতে পারত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছুটা সুদৃঢ় ছিল। ছিদাম মনে করত চন্দরা যেরকম চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে বিশ্বাস নেই। আর চন্দরা মনে করত আমার স্বামীটির চারদিকেই দৃষ্টি, তাকে কিছু কষাকষি করে না বাঁধলে কোন দিন হাতছাড়া হয়ে যায়। এই ঘটনা ঘটবার কিছুকাল আগে থেকেই স্বামী স্ত্রীর মধ্যে ভারী একটা গোলযোগ চলছিল। চন্দরা দেখেছিল তার স্বামী কাজের অজুহাতে মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি দু একদিন পরে এলেও কিছু উপার্জন করে আনে না। লক্ষণ মন্দ দেখে সেও কিছু বাড়াবাড়ি করতে লাগলো। যখন তখন ঘাটে যেতে শুরু করলো এবং পাড়া বেরিয়ে এসে কাশী মজুমদারের মেজো ছেলেটির প্রচুর ব্যাখ্যা করতে লাগলো। ছিদামের দিনরাত্রিগুলির মধ্যে কি যেন বিষ মিশিয়ে দিল। কাজকর্মে কোথাও এক দণ্ড সুস্থির হতে পারে না। একদিন ভাজকে এসে ভারী ভর্ৎসনা করাতে সে হাত নেড়ে ঝংকার দিয়ে বলল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো। কে জানে বাবা ও কোন দিন কি সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায় বিষম দ্বন্দ্ব লেগে গেল। এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়েছিস, তোর হাড় আমি গুঁড়িয়ে দেব। তাহলে তো হাড় জুড়োই। বলে তক্ষুনি বাইরে যাবার উপক্রম করল। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সন্ধেবেলায় কাজ থেকে ফিরে এসে দেখল ঘর খোলা, কেউ নেই। চন্দরা তিনটে গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে অনেক সাধ্য সাধনা করে তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার ছিদাম পরাস্ত হলো। দেখল এক মুঠো বালিকে মুঠোর মধ্যে শক্ত করে ধরে রাখা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করে ধরে রাখা তেমনই অসম্ভব। সে আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে রইল। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হয়ে উঠল। এমনকি একবার মনে হতো, এ যদি মরে যায় তবে আমি নিশ্চিন্ত হয়ে একটুখানি শান্তি লাভ করতে পারি। মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয়, জমের উপরে হয়তো ততটা নয়। এমন সময় ঘরে এই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার কালো দুটি চোখ যেন আগুনের মতো তার স্বামীকে দগ্ধ করতে লাগলো। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে এই রাক্ষসের হাত থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে লাগলো। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বস্ত করল, তোমার কিছু ভয় নেই গো, বলে পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না, কাঠের মূর্তি হয়ে বসে রইল। সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরাম একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দরার উপর দোষারোপ করতে বলল, দুঃখী বলল, তাইলে বৌমার কি হবে? ওকে আমি ঠিক বাঁচিয়ে দেব। আচ্ছা। এই শুনেই
দুঃখীরাম নিশ্চিন্ত হয়ে গেল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল, তুই বলিস বড় যা আমাকে বটি নিয়ে মারতে এসেছিল, আমি তাকে দা দিয়ে ঠাকাতে গিয়ে হঠাৎ কেমন করে লেগে গিয়েছে। সমস্তটাই রামলোচনের ঠিক করে দেওয়া। এর সাথে যা যা প্রমাণ দরকার তাও তিনি বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়ে দিয়েছিলেন। পুলিশ এসে যথারীতি তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড় যাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছে। সব সাক্ষীর কথায় তাই প্রমাণ হলো। পুলিশ চন্দরাকে প্রশ্ন করায় সে বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছো? আমি তাকে দেখতে পারতাম না। কোনো বচসা হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। না না দারোগা সাহেব, উনি ঠিক কথা বলছেন না। বড় বউ প্রথমে। আপনি থামুন। দারোগা এক ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে জেরা করে বারবার সেই একই উত্তর পাওয়া গেল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়ে সচরাচর দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকেছে, কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাঠকে বরণ করলাম। আমার ইহজন্মের শেষ বন্ধন তার সাথেই। বন্দিনী হয়ে চন্দরা আদতে একটি নিরীহ, চঞ্চল, কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চরের উপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো বাড়ি ছেড়ে চলে গেল। এক পাল ছেলে পিছন পিছন চলল এবং গ্রামের মেয়েরা, তার সইরা, কেউ ঘোমটার ফাঁক দিয়ে, কেউ দরজার প্রান্ত থেকে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা নিজের দোষ স্বীকার করল এবং খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা প্রকাশ হল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসেই একেবারে কেঁদে হাত জোড় করে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই, কোনো দোষ নেই হুজুর। হাকিম সাহেব ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্যি ঘটনা প্রকাশ করল, কিন্তু হাকিম সাহেব তার কথা বিশ্বাস করলেন না। কারণ প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন বললেন, হুজুর, খুনের কিছুটা সময় পরে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সমস্ত কিছু স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই যে ভাত পায়নি বলে রাগের মাথায় স্ত্রীকে মেরেছে, তাহলে সে কি রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যে বলিস না, এত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়েছে, তখন ভাবল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যে সাক্ষ্যটায় পড়ব? যেটুকু জানি সেটুকুই বলা ভালো। এই ভেবে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও কিছু বেশি বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। সামনের মুনসেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসে আছে। রান্নাশালের পেছনের একটি ডোবার অংশ নিয়ে
কলকাতা থেকে এক উকিল এসেছে এবং বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক নিজের নিজের কড়াই গন্ডায় হিসেবের চুলচেরা মীমাংসা করবার জন্য ব্যগ্র হয়ে এসেছে আদালতে। ছিদাম জানলা থেকে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। এর সমস্তই তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। কম্পাউন্ডের বড় বটগাছ থেকে একটি কোকিল ডাকছে। তাদের এইসব আইন আদালতের বালাই নেই। সাহেব, এক কথা আর বারবার করে কতবার বলবো? তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি হলো ফাঁসি। ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না গো সাহেব, তাই দাও। তোমাদের যা খুশি করো, আমার তো আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করানো হলো, চন্দরা মুখ ফেরালো। আচ্ছা, এবার সাক্ষীর দিকে তাকিয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা 2 হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তা তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। এবার ছিদামকে যখন প্রশ্ন করা হলো, সে বলল, আমি খুন করেছি হুজুর। কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মূর্ছিত হয়ে পড়ল। মূর্ছা ভঙ্গের পর সেও উত্তর দিল, সাহেব, সাহেব গো, খুনটা আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্য এরা 2 ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশ থেকে সেশন আদালত পর্যন্ত বরাবর এক কথা বলে আসছে। তার কথা তিল মাত্র নড়চড় হয়নি। 2 জন উকিল নিজে থেকেই তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য বিস্তর চেষ্টা করেছে, কিন্তু অবশেষে চন্দরার জেদের কাছে তারা হার মেনে নিয়েছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো কেলো ছোটখাটো মেয়ে তার গোল গাল মুখটি নিয়ে খেলার পুতুল ফেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এলো, সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পেরেছিল? তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল, যাই হোক, আমার মেয়েটির একটি সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির আগে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে চাও? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে ডেকে আনবো? মরণ। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।